আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের দিস নিয়ে। দিস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভাইভাতে প্রায়ই আপনাকে জিজ্ঞেস করবে আপনি দিস সম্পর্কে ঠিক কতটা জানেন, কারণ দিসটা এমন একটা টপিক অনেকেই জাস্ট মুখস্থ ব্যবহার করে যায় এবং আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব করতে চাইবেন তখন তারা একটু বুঝতে চেষ্টা করবে আপনি কি মুখস্থ কোড লিখছেন নাকি বুঝে কোড লিখছেন। এই কারণে দিসের কনসেপ্টটা আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবে। তো আমি যে বইগুলো পড়েছি, জাভাস্ক্রিপ্টের ডেফিনিটিভ গাইড বলেন কিংবা এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট বলেন, এই বইগুলোতেও আমি দেখেছি যে কনসেপ্টটা সম্পর্কে যখন তারা এক্সপ্লেন করেছে আমার একটু মাথার উপর দিয়ে গেছে। তো আমাকে কিছু ইউটিউব ভিডিও দেখতে হয়েছে, বই পড়তে হয়েছে, কিছু ব্লগ পোস্ট দেখতে হয়েছে, মানে আমার এই ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন ছিল। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাকে খুব সহজে, মানে আমি যতটুকু বুঝি অতটুকু দিয়ে আপনাকে দিসটা বোঝাতে, যাতে অ্যাটলিস্ট আপনার জন্য এই শেখার জার্নিটা একটু সহজ হয়। আমি আশা করব ভিডিওটা আপনার জন্য উপকারী হবে। তাই এখনও যদি ভিডিওতে লাইক না করেন একটা লাইক করে রাখবেন। আমার গলায় একটু সমস্যা থাকার কারণে কণ্ঠ একটু ডিফারেন্ট আপনার কাছে শোনাতে পারে। আমি চেষ্টা করব এডিট করে যতটা সম্ভব রিয়েলিস্টিক করতে। একটু ঠান্ডা লেগেছে আর কি, গরমের ঠান্ডা। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। তো আমরা হচ্ছে স্ক্রিনে যাই। তো যেমনটা আশা করছি আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে এখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের দিসটা দেখব। তো জাভাস্ক্রিপ্টের দিসটা কি? তো দিস মানে কি? এই আমরা কোনো একটা কিছুকে এক্সপ্লেন করার জন্য দিসটা ব্যবহার করি ইংলিশ ওয়ার্ডে। জাভাস্ক্রিপ্টও এরকম। তো চলেন আমরা একটু দেখি। প্রথমে আমি এখানে লিখবো হচ্ছে কনসোল লগ দিস। আমার এখানে উইন্ডো অবজেক্ট চলে আসছে এবং এই উইন্ডোর মধ্যেকার বিভিন্ন জিনিসপত্র আপনি অলরেডি দেখেছেন, যেমন অ্যালার্ট আমরা কিন্তু আগে ব্যবহার করেছি। তারপরে এখানে আপনি যদি এখানে সামনে যান আরও অনেক কিছু দেখবেন, যেমন লোকাল স্টোরেজ। আপনার ব্রাউজারে কোনো ইনফো যদি আপনি সেভ করতে চান ব্রাউজারের স্টোরেজে, তাহলে আপনি লোকাল স্টোরেজ ব্যবহার করতে পারেন। এরকম অনেক কিছু কিন্তু আছে। দেখেন এই যে অন ক্লিক ইভেন্ট আমরা ব্যবহার করেছিলাম। এখানে একটু নিচের দিকে গেলে দেখেন এই যে অন ক্লিক, অন ক্লোজ, হ্যাঁ এগুলো আমরা ব্যবহার করেছি, তাই না? ব্রাউজারে কাজ করানোর জন্য যা যা দরকার হয় আপনি প্রায় সবকিছু এখানে পাবেন। এবং ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে আমরা যখন কথা বলবো ডম, তখন দেখবেন আমরা এই উইন্ডো অবজেক্ট নিয়ে প্রচুর কাজ করব। তো এটা তো গেল এরকম। কিন্তু এই সেম জিনিসটা কনসোল লগটাকে যদি আপনি নোড মানে ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করতে চান, যেমন হতে পারে নোড, হতে পারে ড্যানো, হতে পারে বান, আপনি এইসব জায়গায়, বা ডিনো অনেকে বলে, তো এইসব জায়গায় এইসব এনভায়রনমেন্টে যদি আপনি দিসটাকে রান করেন তখন কিন্তু আর আপনি উইন্ডো অবজেক্ট পাবেন না, তখন আপনি পাবেন গ্লোবাল অবজেক্ট। তো আমি যখন বলবো উইন্ডো তখন আপনি বুঝে নেবেন যে আপনি নোডে এনভায়রনমেন্টে কাজ করলে আপনি সেটাকে পাবেন হচ্ছে গ্লোবাল অবজেক্ট। তো দেখেন আমরা যদি এখানে একটু টার্মিনালে যাই, এই টার্মিনালে আসার পরে এখানে আমরা যদি লিখি নোড, হ্যাঁ নোড লিখে আমরা দেখেন এখন নোডটা ওপেন করেছি। অথবা আমরা আরেকটা কাজও করতে পারতাম, বা এখানেই করতে পারি। আমরা এখানে লিখি CONSOLE কনসোল ডট লগ, এবং এখানে এখন আমরা যদি দিসটাকে প্রিন্ট করতে চাই, দিস এটা লিখে এবার আমি যদি এন্টার করি, আপনি দেখেন এটাকে কি করলো। এটা আসলে একটা গ্লোবাল অবজেক্ট। আমি যে একটু আগে বললাম যে নোডের মধ্যে আমরা পাবো হচ্ছে গ্লোবাল অবজেক্ট। আপনি দেখেন এটা একটা গ্লোবাল অবজেক্ট, কিন্তু আমরা ব্রাউজারের মধ্যে পাই কি? উইন্ডো অবজেক্ট। শুধু তাই না, আপনি এই দিস নিয়ে যখন কাজ করতে চাইবেন তখন আপনি ব্রাউজারে একরকম আউটপুট পাবেন, আবার নোডে একটু ডিফারেন্ট আউটপুট পাবেন। তো এটার কি পার্থক্য সেটাও আমরা একটু পরে দেখব। জাস্ট আপনাকে একটু দেখানোর জন্য যে নোডে একরকম কাজ করে, বা এখানে আমি নোড বলছি, এটা ডেনো হতে পারে, এটা বানও হতে পারে। আবার আপনি যদি ব্রাউজারে কাজ করেন তাহলে আপনি একটু ডিফারেন্ট আউটপুট বা ডিফারেন্ট রেজাল্ট আপনি এখানে পাবেন। তো আমি টার্মিনালটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে দিস যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে আপনি যখন গ্লোবালি দেখেন, আমরা কিন্তু এখন গ্লোবাল কনটেক্সটে আছি। তো এই গ্লোবাল কনটেক্সটে কি হচ্ছে, এটা কাকে রেফার করছে? উইন্ডোকে রেফার করছে। এখন আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই ভার করে, এবার আমি যদি এখানে লিখি FIRST ফার্স্ট নেম এভাবে, এবং এখানে এসে আমি যদি লিখে দেই আলী আমার ফার্স্ট নেমটা, এবং আমি যদি এটা সেভ করি, এবার আমি যদি আমার উইন্ডোটাকে ওপেন করি, উইন্ডো ওপেন করলে আপনি দেখেন এই যে ফার্স্ট নেম আলী, এটা কিন্তু এখানে চলে আসছে। মানে আমরা এখানে ভার নিয়ে যখন কোনো একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলটা কোথায়? আমার উইন্ডোতে এসে সেভ হয়েছে। এবং এখানে সেভ হওয়াটা সবসময় কিন্তু খুব ভালো একটা জিনিস এমন কিন্তু না। আপনি যদি এরকম উইন্ডোর মধ্যে সব ইনফরমেশন অ্যাড করতে থাকেন গ্লোবালি, তখন সেটা অনেক ঝামেলা তৈরি হয়, এবং এই ব্যাপারটা আমরা কিন্তু স্কোপের মধ্যে বলেছি। এবার ধরেন আমরা এখানে একটা ফাংশন নিব। তো ফাংশনের এখানে আমি ধরেন দিলাম হচ্ছে মাই ফাংশন, এই নামে আমি একটা ফাংশন নিলাম, যেটাতে আমি আপাতত কোনো প্যারামিটার দিলাম না। এবার এখানে এসে আমি রিটার্ন করলাম হচ্ছে দিস। আচ্ছা, দিসকে রিটার্ন করলাম, এবং এখানে এসে এখন আমরা যদি কনসোল লগ করি আমাদের এই যে মাই ফাংশনটাকে,
এবং ডেফিনেটলি এখানে প্যারেনথেসিস দিব। এবং এখন যদি আমি এটাকে সেভ করি, আপনি দেখেন ফাংশনের ভিতরে আমি যে দিস নিলাম, এই দিসটা আসলে কাকে রেফার করছে? এই দিসটাও আমাদের যে উইন্ডো আছে এই উইন্ডোকে রেফার করছে। এবং আমরা যদি এখন এটাকে ওপেন করি, আপনি দেখবেন এখানেও আমরা যদি এম এর মধ্যে যাই, আপনি দেখবেন এই যে আমরা যে মাই ফাংশন নিয়েছি, মাই ফাংশনটাও আমাদের উইন্ডোর মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে। তো তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্লোবালি আপনি যদি দিস ব্যবহার করেন সেটা কাকে ইন্ডিকেট করে? উইন্ডোকে। বা আপনি যদি নোডে যান, বানে যান, ডিনোতে যান, সেখানে আপনি দেখবেন সেটা হচ্ছে সে গ্লোবালকে ইন্ডিকেট করবে। আর আপনি যদি ফাংশনের মধ্যে ব্যবহার করেন তখনও সে কাকে ইন্ডিকেট করবে? সে কিন্তু আপনার উইন্ডোকে ইন্ডিকেট করবে। তো এখন থেকে আমি আর আলাদা করে বলবো না, আমি জাস্ট বলবো যে এটা আসলে উইন্ডোকে রেফার করবে, এরকম করে আমি আসলে বলবো। তো গতদিন আপনি কিন্তু ইউজ স্ট্রিক্ট দেখেছেন, মানে স্ট্রিক্ট মোডে জাভাস্ক্রিপ্ট একটু ডিফারেন্ট বিহেভ করে এবং এটাই হচ্ছে বেস্ট অনেক ক্ষেত্রে। যদিও আমি গত পর্বের ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে স্ট্রিক্ট মোডে আপনি যখন কোড লিখবেন তখন তার মানে এই না যে আপনি সবসময় সেটার উপর পুরোপুরি রিলাই করবেন। অনেক সময় এমন হবে স্ট্রিক্ট মোডে কোড লেখার পরেও কিছু কিছু ঝামেলা হতে পারে। তাই চেষ্টা করবেন বেস্ট প্র্যাকটিসে কোড লিখতে এবং স্ট্রিক্ট মোড অন রেখে কোড লেখাটা গুড প্র্যাকটিস। এখন এই যে দিসটা, এই ফাংশনের ভিতরে আমি যে দিস নিলাম, এটা যদি আমার স্ট্রিক্ট মোডের মধ্যে আমি লিখতাম তাহলে কি হতো দেখেন। আমি যদি এখানে এসে লিখে দেই কোটেশন ইউজ স্ট্রিক্ট, এই ইউজ স্ট্রিক্ট লিখলে আমাদের দেখেন এটা এখন কিন্তু আনডিফাইন্ড হয়ে গেছে। আমাদের ফাংশনের ভিতরে যে দিসটা আছে সেটা কি হয়ে গেল? আনডিফাইন্ড। যে আমাদের যে স্ট্রিক্ট মোড, এই স্ট্রিক্ট মোডের মধ্যে দিসটা কি রিফার করে? আনডিফাইন্ড। তো চলেন এবার আমরা একটু দেখি যে অ্যারো ফাংশনের মধ্যে দিস কিভাবে কাজ করে। তো আমরা এখানে লিখলাম কনস্ট লিখে লিখলাম মাই func, এভাবে আমরা একটা ফাংশন নিলাম। তারপর ইকুয়াল টু দিয়ে আমরা যেহেতু অ্যারো ফাংশন নিব, আমরা প্রথমে দিব প্যারেনথেসিস, তারপরে অ্যারো, এরপরে কার্লি ব্রেসিস, এবং এই কার্লি ব্রেসিসের ভিতরে আমরা ধরেন কনসোল লগ করলাম দিস এটাকে। এরপর আমরা যদি এখানে এসে এই যে আমাদের মাই ফাংশন লিখলাম, এটাকে আমরা যদি এখন প্যারেনথেসিস দিয়ে দেই এবং সেভ করি, আপনি দেখবেন এটা কাকে রেফার করছে? উইন্ডোকে রেফার করছে। এবং আমরা এখন কিন্তু স্ট্রিক্ট মোডে আছি। স্ট্রিক্ট মোডে থাকার পরেও আমাদের এই যে অ্যারো ফাংশন, এই অ্যারো ফাংশনটা কাকে রেফার করছে? উইন্ডোকে রেফার করছে। তো আপনি যেমনটা দেখতে পেলেন যে ফাংশনের মধ্যে যে দিসটা সেটাও উইন্ডোকে রেফার করে, অ্যারো ফাংশনের মধ্যেকার দিসটাও উইন্ডোকে রেফার করে। এবার আমাদের এই যে স্ট্রিক্ট মোড আছে এটাকে আপাতত কমেন্ট করে দেই। এবার আমরা একটু আরেকটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে আমরা index.html ফাইলে যাব এবং এখানে কি আমি লিখলাম বাটন, BUTTON বাটন, এবং এর ভিতরে আমি ধরেন লিখলাম SUBSCRIBE সাবস্ক্রাইব। এখন পর্যন্ত যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, রিকমেন্ড করবো সাবস্ক্রাইব করার জন্য। তো দেখেন আমরা এখানে বাটন নিলাম, সাবস্ক্রাইব। এবার আমরা যদি আমাদের এখানে আসি, এখানে আসার পর এবার আমরা একটু দেখতে চাচ্ছি যে ইভেন্ট হ্যান্ডেলিং এর ক্ষেত্রে দিসটা কিভাবে কাজ করে, এটা একটু দেখতে চাচ্ছি। তো আমরা এখানে কনস্ট দিয়ে আমি ধরেন দিলাম হচ্ছে মাই BTN মাই বাটন। এবার এই মাই বাটনের এখানে আমরা আসলে প্রথমে কি করব? document.query সিলেক্টর লিখে আমরা বাটনটাকে সিলেক্ট করব, তাই না? অলরেডি আপনি এগুলো দেখে ফেলেছেন। আমরা এই কোয়ারি সিলেক্টর এগুলো আমরা প্রচুর ব্যবহার করেছি ইতোমধ্যেই, যদিও আমরা ডমে গেলে এগুলোর আরও ব্যবহার দেখব। তো আমরা এখানে আসলে বাটনটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে মাই বাটন আছে, এই মাই বাটনের মধ্যে আমরা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার নিব এবং এই অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা হচ্ছে দুইটা জিনিস দেই। একটা হচ্ছে আমরা আসলে কি চাই, আমরা ধরেন দিলাম ক্লিক। আপনি এখানে অন্য যে ইভেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যদি এখানে এখন লিখি ফাংশন, তারপর ফাংশনের পরে আমরা এখানে প্যারেনথেসিস দিলাম, তারপরে কার্লি ব্রেসেস দিলাম এবং এখানে এসে এখন আমি যদি কনসোল লগ করি, কাকে? দিসকে। এবার আমি সেভ করলাম। তো দিসকে আমি যদি কনসোল লগ করি, এবার আমি যদি এই যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করি, আপনি দেখেন আমার এই যে পুরো এলিমেন্ট, এই পুরো এলিমেন্টটাকেই সে নিয়ে এসছে। এটা খুবই ইন্টারেস্টিং না? এবং এই ব্যাপারগুলো দিয়ে আমরা হচ্ছে যখন ডম নিয়ে কাজ করব, ডকুমেন্ট অবজেক্ট মডেল, তখন দেখবেন আপনি এগুলো নিয়ে আমরা প্রচুর মজার কাজ করতে পারবো। তো দিসটা আসলে কোথায় ঠিক কিভাবে কাজ করে সেটা একটু দেখার ব্যাপার আছে এবং আমি আশা করেছি বা আমি চেষ্টা করেছি আপনাকে খুব সুন্দর করে দেখাতে। এতক্ষণ পর্যন্ত আমরা দিসকে যতভাবে ব্যবহার করেছি আমি দেখিয়েছি যে দিস জাস্ট কোনো একটা জিনিসকে, যেমন ইভেন্ট হ্যান্ডেলিং এর ক্ষেত্রে কি করে, বাটন থেকে একটা জিনিসকে তুলে নিয়ে আসে অথবা সে উইন্ডোকে রেফার করে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমরা আসলে দিসটাকে কিভাবে ব্যবহার করি এটা এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে দেখাইনি। এখন আমরা একটু দেখব। যেমন ধরেন দিসটা আমরা ফাংশনের মধ্যে ব্যবহার করি না, দিসটা আমরা ব্যবহার করি অবজেক্টের ভেতরে। তো অবজেক্টের ভেতরে দিসটা কিভাবে কাজ করে চলেন আমরা একটু দেখি। যেটা দেখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম কনস্ট STUDENT স্টুডেন্ট নামে, DENT স্টুডেন্ট নামে আমি একটা অবজেক্ট নিব। তো অবজেক্ট নেওয়ার জন্য আপনি জানেন এভাবে নিতে হয় এবং অবজেক্টের মধ্যে কি এবং ভ্যালু দুইটা ব্যাপার থাকে। তো আমরা কি নিব, কি দিলাম, ধরেন দিলাম F নেম,
মানে ফার্স্ট নেম। তো এখানে এসে আমরা ধরেন দিলাম হচ্ছে আলী এই নামে কমা। এবার আমি ধরেন এখানে একটা ফাংশন নিব, তো আমি এখানে দিলাম ধরেন এস মানে স্টুডেন্ট INFO স্টুডেন্ট ইনফো। এখানে এসে আমি ধরেন একটা ফাংশন নিব, তো ফাংশনের জন্য আমরা এখানে দিলাম হচ্ছে ফাংশন। তো অবজেক্টের ভিতরে আপনি যখন এভাবে ফাংশন নেবেন সেটা কিন্তু ফাংশন হবে না, সেটা কি হবে মেথড, তাই না? তো এখানে এসে এখন আমরা রিটার্ন করব RETURN রিটার্ন করব কি, রিটার্ন করব ব্যাকটিক্স দিব। ব্যাকটিক্স দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে $, কার্লি ব্রেসিস, আমরা এখানে এফ নেম দিলাম, দিয়ে আমি বললাম যে লাভ টু রিড। হ্যাঁ, এবার আমি যদি এটা সেভ করব, আচ্ছা সেভ করার আগে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটাকে শেষ করে আমরা এটাকে কনসোল লগ করব স্টুডেন্টকে এবং স্টুডেন্ট ডট কি এস ইনফো, তাই না? তো এস ইনফো, এবার এটা যেহেতু মেথড আমরা এভাবে দিলাম, এবার সেভ করলাম। তো সেভ করলে আমাকে এখানে কি বলছে দেখেন, আমরা কিন্তু চাচ্ছিলাম যে আমাদের এখানে, আচ্ছা আমরা এখানে অনেকগুলো কনসোল লগ নিয়েছি, তো এই কনসোল লগগুলোকে কমেন্ট করে দেই, এগুলোর আমাদের আপাতত দরকার নেই। তো এগুলো আসলে আমাদেরকে অনেকগুলো উইন্ডো দেখাচ্ছে, যেটা একটু এতগুলো দরকার নেই। এবার দেখেন, এখন এই দেখেন আমরা ভিতরের ব্লকে থেকে বাইরের ব্লকে ইনফো নিতে চাচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল, স্কোপের মধ্যে আমরা কিন্তু এটা দেখেছি, কিন্তু এটা এখানে কাজ করছে না। এটা এখানে কেন কাজ করছে না? কারণ হচ্ছে আমি এতক্ষণ আপনাকে কি দেখিয়েছি, আমি এতক্ষণ আপনাকে দেখিয়েছি যে আমাদের ফাংশনের ভিতরে যদি দিস থাকে সে উইন্ডোকে রেফার করে, আমাদের যদি অ্যারো ফাংশনের ভিতরে দিস থাকে সে উইন্ডোকে রেফার করে। কিন্তু আমরা এখন একটা অবজেক্টের ভেতরে আছি, এই অবজেক্টের ভেতরে আমরা যখন এফ নেম দিলাম সে কিন্তু এটাকে পাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? কারণ হচ্ছে এটা একটা মেথড, এটা কিন্তু ফাংশন না। তো যেহেতু এটা ফাংশন না, তাই এখানে আপনি যখন এফ নেম দিয়ে বা আপনি যখন এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন তখন কি ঘটনাটা ঘটবে? ঘটনা হচ্ছে অবজেক্টের ভেতরে আপনি যদি চান যে মেথড থেকে অবজেক্টের কোনো ফাইলকে বা কারেন্ট কনটেক্সটকে যদি আপনি অ্যাক্সেস নিতে চান, কারেন্ট কনটেক্সটের অ্যাক্সেস নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে দিস ডট এফ নেম। এই দিস ডট এফ নেম নিলেন, এই যে দিস লিখলেন, এই দিসটা আপনার কিন্তু গ্লোবাল বা উইন্ডোকে রেফার করবে না, এই দিসটা রেফার করবে হচ্ছে তার কারেন্ট কনটেক্সটকে এখানে এফ নেম অবজেক্টকে। তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এখন আমি আপনাকে দেখালাম, এই ব্যাপারটা আমি আপনাকে এখনই ক্লিয়ার করছি। আমি যখন সেভ করবো, এখন দেখেন আলী লাভস, এখানে এস হবে, লাভস টু রিড ফিজিক্স। আচ্ছা, এবার দেখেন এখানে ঘটনাটা কি ঘটলো। আমি যদি এখানে একটু আপনাকে কমেন্ট করে দিতে চাই যে আসলে আমাদের এটাতে আমি আসলে কি করতে চাচ্ছিলাম বা কি বোঝাতে চাচ্ছিলাম। তো দেখেন, আমরা যদি বলতে চাই যে আমাদের যে আপনি যদি মেথড নেন, METHOD মেথড যদি আপনি নেন, সেই মেথডটা রেফার করবে কাকে? সেই মেথডটা রেফার করবে হচ্ছে অবজেক্টকে, OBJECT অবজেক্টকে। আপনি যদি ফাংশন নেন তাহলে সেটা রেফার করবে কাকে? সেটা রেফার করবে হচ্ছে আপনার উইন্ডোকে অথবা বা আপনি বলতে পারেন গ্লোবালকে রেফার করবে। দেখেন, আমরা যখন ফাংশন নিলাম, এই যে দেখেন এটা একটা ফাংশন, অ্যারো ফাংশন বা রেগুলার ফাংশন, প্রত্যেকটা ক্ষেত্রে এটা রেফার করলো কাকে? উইন্ডোকে। কিন্তু আমরা যখন ফাংশনের ভিতরে একটা মেথড নিলাম, এই মেথডের ভিতরে এই যে দেখেন মেথডের ভিতরে আমরা যখন দিস নিলাম, সেই দিসটা কাকে রেফার করলো? আমাদের অবজেক্টকে, এক্সিকিউশন কনটেক্সটকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমি বলতে পারি বা আমি আপনাকে হয়তো বলতে পারি যে এটাই হচ্ছে মূল ফান্ডামেন্টাল টপিক জাভাস্ক্রিপ্ট দিছে। একটু আগে আমি আপনাকে বললাম যে আপনি যদি মেথড নেন তাহলে সে অবজেক্টকে রেফার করবে, কিন্তু আপনি যদি ফাংশন নেন তাহলে সে রেফার করবে কাকে? উইন্ডোকে কিংবা গ্লোবালকে। এখন আপনার যে রেগুলার ফাংশন অথবা আপনার যে অ্যারো ফাংশন, এগুলো দুইটাই তো একই, তাই না? এগুলো ফাংশন। এখন আমরা যদি এই যে অবজেক্ট, এই অবজেক্টের ভেতরে মেথড যেরকম আপনি নিতে পারেন, ফাংশনও কিন্তু আপনি নিতে পারেন। তো আমরা অবজেক্টের ভেতরে এবার আমরা যদি একটা অ্যারো ফাংশন নিই, ধরেন আমি এখানে এস ইনফোর পরিবর্তে আমি এখানে যেহেতু অ্যারো ফাংশন নিব, তাহলে আমি দিলাম ARROW অ্যারো FUNCTION বা অ্যারো ফাংকো লিখতে পারতাম ছোট সংক্ষেপের জন্য। আচ্ছা, তো এটার পর আমরা এখানে কি করলাম? প্যারেনথেসিস দিলাম, তারপরে অ্যারো দিলাম, এরপরে আমরা এখানে কার্লি ব্রেসেস দিলাম। এই কার্লি ব্রেসেসের ভিতরে এই সিম্পল যে লাইনটা আমাদের আছে, এই লাইনটাকেই আমরা ডুপ্লিকেট করে আমরা এটার ভিতরে দিয়ে দিতে পারি। এটার ভিতরে যদি আমরা দিয়ে দেই,
দিয়ে দেওয়ার পর এবার আমরা যদি আমাদের এই যে কনসোল লগ করি, এই যে এবার আমরা আসলে এস ইনফোকে এবং দুইটাকে একই সাথে আমরা কনসোল লগ করতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমি যদি এটা সেভ করি, আপনি দেখেন আনডিফাইন্ড লাভ টু রিড। কেন? কারণ হচ্ছে এখানে আর আমার এই এফ নেমটা এখন কিন্তু সে আর আমার এই যে এক্সিকিউশন কনটেক্সট এটাকে কিন্তু সে রেফার করছে না। কারণ কি? কারণ এটা কিন্তু আমাদের ফাংশন, এটা কিন্তু মেথড না। যেমনটা আমি আপনাকে বলেছি, মেথড কি করবে? অবজেক্টকে রেফার করবে, ফাংশন রেফার করবে কাকে? উইন্ডোকে কিংবা গ্লোবালকে। তো যেমনটা আমি আপনাকে বলছিলাম যে আমরা যদি কোনো মেথড নেই, সেই মেথডটা রেফার করবে কাকে? আমাদের যে কারেন্ট কনটেক্সট আছে সেখানে। আর আমরা যদি কোনো ফাংশন নেই তাহলে সে কাকে রেফার করবে? উইন্ডোকে কিংবা গ্লোবালকে। এখন দেখেন এই যে আমরা এস ইনফো দিলাম, এই ইনফো দেওয়ার কারণে আমাদের এটা সুন্দরভাবে কিন্তু আমাদের এটাকে পেলো, কারণ এটা একটা মেথড। আর এটা কিন্তু মেথড না, এটা কিন্তু ফাংশন বা অ্যারো ফাংশন। সেক্ষেত্রে এটা কিন্তু কাকে রেফার করছে? আমাদের উইন্ডোকে। এখন উইন্ডোর মধ্যে যদি আপনার এই এফনেম নামে কোনো ইনফো থাকতো তাহলে সেই ইনফোটা কিন্তু এখানে দেখাতো। এখন আমরা যদি এখানে লেট লিখে এই এফনেম নামে আমরা যদি একটা ভ্যারিয়েবল নেই, নিয়ে এখানে এসে আমরা যদি এখন বলে দিই ধরেন শুভ, এই নামে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে আমি সেভ করব, আপনি দেখবেন আনডিফাইন্ড। কেন? কারণ লেট এবং কনস্ট এরা কিন্তু গ্লোবাল না, বা এরা উইন্ডোতে কোনো ইনফো অ্যাড করে না, তাই না? কিন্তু আমি একটু আগে আপনাকে দেখিয়েছি আপনি যখন var নেবেন সেটা কিন্তু উইন্ডোতে ডাটা অ্যাড করে। তো এখন আপনি এই লেটের পরিবর্তে, আমি এটা রেফারেন্সের জন্য রেখে দিলাম এবং এটাকে আমি কমেন্ট করে রাখলাম। এখন লেটের পরিবর্তে আপনি যদি এখানে লিখে দেন var লিখলে কি হবে? আমাদের উইন্ডোর মধ্যে এটা ডাটা ইনক্লুড করবে বা অ্যাড করে দিবে। এবং তখন আপনি দেখেন আমি যদি এটাকে সেভ করি তাহলে দেখেন শুভ লাভস টু রিড ফিজিক্স। কেন? কারণ এই যে আমার এই অ্যারো ফাংশন, এই অ্যারো ফাংশনটা তখন আমার এই ইনফোটা দিস ডট এফ নেম সে তখন কোথা থেকে খুঁজবে? আমার গ্লোবাল থেকে কিংবা উইন্ডো থেকে। আর আপনি এখানে যখন বললেন দিস ডট এফ নেম, তখন সে আসলে কোথায় খুঁজবে? আমার অবজেক্টের ভেতরে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ফান্ডামেন্টাল টপিক দিসের। এবং আমি আশা করছি এখন আপনার দিসের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে যে আসলে এটা কিভাবে কাজ করে। দিসটাকে যদি আপনি গ্লোবালি ব্যবহার করেন তাহলে সে উইন্ডোকে বা গ্লোবালকে রেফার করবে। আর আপনি যদি এটাকে অবজেক্টের ভেতরে ব্যবহার করেন কোনো মেথডের ভেতরে তাহলে সে অবজেক্টকে রেফার করবে। আপনি যদি ফাংশনের ভিতরে দিস ব্যবহার করেন তাহলেও সে আসলে উইন্ডোকে বা গ্লোবালকে রেফার করবে এবং সেখানে সে তার ইনফোটা খোঁজার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের দিসের একদম ফান্ডামেন্টাল টপিক। এবং এই একটা কারণেই আপনি যদি ফাংশনের ভিতরে দিস ব্যবহার করেন আপনি দেখবেন এটা কাজ করছে না। চলেন আপনাকে একটু দেখাই। ধরেন আমি একটা ফাংশন নিলাম function ফাংশন। এবার আমি ফাংশনকে একটা নাম দিলাম যে নিউ ফোন, এই নামে আমি একটা ফাংশন নিলাম। তারপর আমরা এখানে প্যারেনথেসিস দিলাম। প্যারেনথেসিস দেওয়ার পর আমি ধরেন এখানে একটা ভ্যারিয়েবল দিলাম লেট phone ফোন এই নামে, এবং এখানে আমি ধরেন দিলাম andro। তারপর আমি যদি এখন এখানে কনসোল লগ করতে চাই কাকে? দিস ডট ফোন, আপনি দেখবেন আমার রেজাল্ট আসবে আনডিফাইন্ড। তার আগে আমরা হচ্ছে নিউ ফোন, আমরা ফাংশনটাকে কল করব, কপি পেস্ট, সেভ করি। আপনি দেখেন আমার রেজাল্ট আসছে কি? আনডিফাইন্ড। কারণ কি? আমাদের এই যে দিসটা এটা সবসময় আমাদের গ্লোবালকে বা উইন্ডোকে রেফার করবে, এবং এই কারণেই দিসটা আপনি সবসময় ব্যবহার করতে দেখবেন কোনো অবজেক্টের ভেতরে। এবার দিস ব্যবহার করে আমি জাস্ট লাস্ট একটা ব্যাপার দেখাবো, সেটা হচ্ছে কি এই দিসটা আসলে কেন আমাদের ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ আমি আপনাকে এখানে একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে এই যে এই লাইনটাকে আমি ডুপ্লিকেট করব। প্রথম রিটার্নটাকে আমি চেঞ্জ করে দেই কনসোল লগ co এরকম, এবং এর ভিতরে আমরা এই ব্যাকটিক্সের এটাকে নিয়ে আসি, এটাকে এখানে দিয়ে দেই, সেভ করি। দেখেন 2 লাইন আসছে। হ্যাঁ, তো আপনি দিসের পরিবর্তে এখানে কিন্তু আপনি এরকম স্টুডেন্ট ডট ফার্স্ট নেম এটাও লিখতে পারতেন, এবং দেখেন এটা লেখার পরেও আমাদের রেজাল্টে কিন্তু কোনো পার্থক্য আসেনি। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি হয়তো বলবেন ভাই দিস এত কনফিউজিং, তাহলে আমি তো এভাবেও লিখতে পারতাম, এভাবে কেন লিখছি? বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট ডট ফার্স্ট নেম লেখেন আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক সিনারিও থাকে যে জায়গাগুলোতে আপনি দিস ডট ফার্স্ট নেম দিলেই আপনার জন্য বেশি ভালো। যেমন আমি আপনাকে একটু দেখাই, এই যে এখানে আমি লিখলাম যে কনসোল লগ স্টুডেন্ট ডট এস ইনফো ইজ ইকুয়াল টু আলী লাভস টু রিড ফিজিক্স। এবার আমরা যদি এখানে দেখি, দেখেন আলী লাভস টু রিড। এবার আমরা যদি এই 2 লাইনের মাঝখানে এসে এখানে আমি যদি বলি যে স্টুডেন্ট ডট এফ নেম, এবং এখানে এসে এখন আমরা যদি বলে দেই আলীর পরিবর্তে শুভ, এবং আমি যদি এটা সেভ করি আপনি দেখেন আমার এই যে টেক্সটটা চেঞ্জ হয়ে কি হলো? শুভ লাভ টু। দেখেন তো আমরা এখানে কি করতে পারছি? আমরা কিন্তু আমাদের ইনফোগুলোকে আমাদের মতো করে চেঞ্জ করতে পারছি এবং সেটা রেজাল্ট দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রেও আমরা যদি এই লাইনটাকে কনসোল লগ না করি আপনি দেখবেন আমাদের রেজাল্টে
কোনো পরিবর্তন নাই। দেখেন আলী লাভস টু রিড, তারপর হচ্ছে আলী, শুভ শুভ, খুব সুন্দর করে আমরা ঠিক যেভাবে চাই সেভাবে। কিন্তু এমন কিছু কিছু সিনারিও থাকবে যেই সিনারিওগুলোতে আপনি জাস্ট এরকম স্টুডেন্ট ডট এফনেম না লিখে দিস ডট এফনেম দেওয়াটাই বেশি যৌক্তিক। যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন আপনি জানেন যে বাইন্ড মেথডে কি করা হয়, একটা অবজেক্টের কোনো ডাটাকে আমরা হচ্ছে ধার নিয়ে আরেকটা অবজেক্টে ব্যবহার করতে পারি বাইন্ড মেথডে। তো এই বাইন্ড মেথডের মধ্যে দিসটা কিন্তু অনেক ইফেক্টিভ হতে পারে। যেমন ধরেন আমরা এখানে লিখলাম হচ্ছে কনস্ট লিখে আমরা ধরেন দিলাম গেম। আমরা গেম নামে কোনো ভ্যারিয়েবল এখন পর্যন্ত নেইনি, তো গেম নিলাম। গেম নিয়ে এবার এখানে আমরা একটা অবজেক্ট নিব। এই অবজেক্টের মধ্যে আমরা ধরেন দিলাম জি নেম, আমাদের এফ নেম না দিয়ে আমরা দিই জি নেম, মানে গেমের নাম। তো গেমের নামের এখানে আমরা ধরেন দিলাম হচ্ছে NF, মানে নিড ফর স্পিড। হ্যাঁ, এরপরে আমরা বেশি কিছু নিব না। এবার আমরা হচ্ছে যে এই যে জি ইনফো এই নামে আমরা হচ্ছে আরেকটা মেথড নেই, এবং এই মেথডের মধ্যে আমরা লিখলাম ফাংশন। তারপর আমাদের এটার জন্য আপাতত কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট লাগবে না, কারণ আমরা এখানে বেসিক কাজ করছি। তো কনসোল লগ করব। কনসোল লগ করে আমরা লিখলাম $, কার্লি বেসিস, এখানে আমরা ধরেন দিলাম হচ্ছে জিনেম। তো দিস ডট জিনেম দিলাম, দিয়ে এবার আমরা বললাম কি, এখানে ধরেন আমি এখন লিখে দিলাম যে লাভ টু প্লে। তো এবার আমরা যদি এখানে এসে কনসোল লগ করি, গেম ডট জি ইনফো, এবং আমি যদি সেভ করি, আপনি দেখেন লাভ টু প্লে NFS। এবার আমরা আরেকটা ফাংশন নিই, আরেকটা অবজেক্ট নিব, যেখানে আমরা ধরেন দিলাম হচ্ছে কনস্ট, এবং এখানে আমি দিলাম অ্যানাদার গেম এই নামে, এবং ইজ ইকুয়াল টু এসে এখানে আমরা জাস্ট সিম্পলি এই একটা ইনফোই দিব, কারণ আমরা বাইন্ড করব এই যে জি ইনফো আমরা যে মেথডটা নিলাম সেই মেথডটাকে আমরা বাইন্ড করব। এখানে আর আমরা GFS না লিখে আমরা এখানে জাস্ট লিখে দেই কার গেম। ওকে, এবার আমরা এটাকে সেভ করব। এবার আমরা যেটা করব, আমরা আসলে এই দুইটা অবজেক্টকে যেহেতু বাইন্ড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব, যেটাকে আমরা দিতে পারি হচ্ছে যে BIND বাইন্ড গেম, এভাবে দেই। হ্যাঁ, তো এবার দেওয়ার পর এখানে এসে এখন আমরা আসলে কার সাথে কাকে বাইন্ড করতে চাচ্ছি, আমরা এই যে গেম, এই গেমের মধ্যে আমরা দিলাম হচ্ছে গেম ডট জি ইনফো, এই যে জি ইনফো এটাকে আমরা নিলাম। নেওয়ার পরে তারপরে এবার আমরা দিব হচ্ছে ডট বাইন্ড মেথডটা নিব, প্যারেনথেসিসের ভিতরে আমরা এই যে এ গেম এটাকে আমরা লিখে দিলাম। তো এটা লিখে দেওয়ার পর এবার আমরা যদি এই যে বাইন্ড গেম এটাকে যদি এখন আমরা হচ্ছে এখানে প্রিন্ট করি, মানে কনসোলে, তারপরে যেহেতু আমরা মেথডটাকে প্রিন্ট করতে যাচ্ছি, সেভ করি, আপনি দেখেন লাভ টু প্লে আনডিফাইন্ড। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটলো, এখানে আমাদের এই যে নামটা হচ্ছে যে ভুল হয়েছে, এটা হবে হচ্ছে কি জি নেম। সেভ করব। এবার দেখেন লাভ টু প্লে আমাদের কি কার নেম, এটা কিন্তু আমরা এখন সুন্দরভাবে বাইন্ড করতে পেরেছি, মানে এটার থেকে ইনফোটাকে কপি করে এনে এখানে ব্যবহার করতে পেরেছি। এবং দেখেন আমরা এখানে কিন্তু দিস ব্যবহার করেছি। আমি আশা করছি আপনি পুরো দিসের কনসেপ্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। মানে আমি যদি আপনাকে খুব সংক্ষেপে একদম জিস্ট হিসাবে দিসটাকে বোঝাতে চাই, দিসকে আপনি যদি কোনো মেথডের মধ্যে ব্যবহার করেন তাহলে সে কাকে রেফার করবে, অবজেক্টকে। আর দিসকে যদি আপনি ফাংশনের ভেতরে ব্যবহার করেন তাহলে সে রেফার করবে উইন্ডোকে কিংবা গ্লোবালকে। এটা হচ্ছে দিসের একদম ফান্ডামেন্টাল টপিক বা ফান্ডামেন্টাল, যেটা এই একই ভিডিওতে আমি কয়েকবার আপনাকে বলেছি, যাতে এটা আপনার মাথায় একদম ঢুকে যায়। আমি আশা করছি দিস সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোগ্রামের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।